ডাকসু জাকসুর যে ফলাফল আমি যেটা মনে করি যে ভার্সিটির যারা বিশেষ করে ছাত্রী যারা তাদের নিজস্ব পরিসরে নিজেদের নিরাপত্তা, নিজেদের লেখাপড়ার পরিবেশ, এগুলোকে গুরুত্ব দেন এবং সেই গুরুত্বটা দিতে গিয়ে তারা হয়তো যে শক্তিকে, যে ব্যক্তিগুলোকে পরিচ্ছন্ন এবং নিরাপদ মনে করেছেন তাদেরকে ভোট প্রদান করেছেন। হয়তো এমনও হতে পারে যে তার দল ভিন্ন কিন্তু ভোট দিয়েছেন এখানে, কারণ ইউনিভার্সিটির পরিবেশটা তিনি যেমন চান সেটা নিজের দলের কাছে সেটা আশা করতে পারছেন না, কাজেই তিনি প্রতিপক্ষকে হয়তো বা ভোট দিয়েছেন। অতি সম্প্রতি আপনি জানেন যে ডাকসু জাকসু নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা বলে আপনি মনে করেন কিনা? এটা প্রভাব, এটা 50% সম্ভাবনা। সবসময় সব নির্বাচনে প্রভাব ফেলে না, বরং যেটা হয়ে থাকে যে একটা নির্বাচনে যে ফলাফলটা এলো সেম ফলাফল পরবর্তী জাতীয় নির্বাচনে হওয়ার সম্ভাবনা আর কমে যায়, কারণ যারা এখানে পরাস্ত হয়েছেন, যারা এখানে নিজেদের স্বপ্ন বা পরিকল্পনা মোতাবেক ফলাফল পাননি, তারা কিন্তু কৌশলটা বুঝে যান দেখুন আমাদের কী করতে হবে। তারা সতর্ক হয়ে যান এবং তারা তাদের মতো করে আবার গেমটা সাজান যে ডাকসুর মতো অবস্থা আমাদের জাতীয় নির্বাচনের যেন না হয়। সেই জন্য তারা যদি বুদ্ধিমান হন সতর্ক হয়ে যাবেন এবং তারা হয়তো বা হুবহু এরকম ফলাফলের দিকে নিজেদেরকে ঠেলে দিবেন না। আর ডাকসু জাকসুর যে ফলাফল এটার সঙ্গে তো আসলে আমি যেটা মনে করি যে ভার্সিটির যারা বিশেষ করে ছাত্রীরা ব্যক্তিগতভাবে যে দলেরই সমর্থক হন না কেন, তারা তাদের নিজস্ব পরিসরে নিজেদের নিরাপত্তা, নিজেদের আরাম, নিজেদের লেখাপড়ার পরিবেশ, এগুলোকে গুরুত্ব দেন এবং সেই গুরুত্বটা দিতে গিয়ে তারা হয়তো যে শক্তিকে, যে ব্যক্তিগুলোকে পরিচ্ছন্ন এবং নিরাপদ মনে করেছেন তাদেরকে ভোট প্রদান করেছেন। হয়তো এমনও হতে পারে যে তার দল ভিন্ন কিন্তু ভোট দিয়েছেন এখানে, কারণ ইউনিভার্সিটির পরিবেশটা তিনি যেমন চান সেটা নিজের দলের কাছে সেটা আশা করতে পারছেন না, কাজেই তিনি প্রতিপক্ষকে হয়তো বা ভোট দিয়েছেন, এরকম হয়েছে। এবং একটা পরাজিত শক্তি আওয়ামী লীগের ছাত্রলীগ, তারা তো সবাই তো মানে অপরাধের শীর্ষে ছিল এরকম না, যারা শীর্ষে ছিল তারা পলাতক, যারা সাধারণ ছাত্র ছিল বা উল্লেখযোগ্য অপরাধের সঙ্গে জড়িত না তারাও আছে, এবং তারা ভোট কি বিবেচনায় কোন দিকে দিয়েছেন সেটাও তো আমরা এখনো জানি না। সব কিছু মিলিয়ে ডাকসু এবং জাকসুর ফলাফল আমরা পেয়েছি। বর্তমান ক্যাম্পাসগুলোতে শিবিরের জনপ্রিয়তাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশ ছাত্র শিবিরের জনপ্রিয়তা ক্যাম্পাসে হচ্ছে, আমি একটু আগে বলেছি, উত্তরটা এরকমই হবে যে ক্যাম্পাসে যারা থাকেন পড়ালেখার জন্য, যারা ভালো ছাত্রছাত্রী, যারা নাকি লেখাপড়ার ভালো একটা পরিবেশ চান, তারা যদি ইসলামী ছাত্র শিবিরকেই তাদের জন্য নিরাপদ এবং শিক্ষা বান্ধব, পরিবেশ বান্ধব মনে করেন তাহলে সমর্থন করবেন, যে সমর্থনটা ছাত্র শিবির এখন পাচ্ছে। এবং এটা ছাত্র শিবির যদি ধরে রাখতে পারে এবং নির্বাচিত হওয়ার পর তাদের ইশতেহার বাস্তবায়ন করা এবং আগের আচরণ পরের আচরণ সুসমন্বয় রাখা, এই ভিত্তিটা এবং আস্থাটা অর্জন করতে পারলে ছাত্র শিবিরের জনপ্রিয়তা সারা দেশে যেমন হোক, ক্যাম্পাসে অন্তত যারা শিক্ষামুখী তারুণ্য তাদের কাছে এটা দিন দিন বৃদ্ধি পেতে পারে এবং এটা স্থায়িত্ব পেতে পারে। গণ অভ্যুত্থান হলেও দেশের সাংস্কৃতিক অঙ্গন এখনও ফেসিবাদদের দখলে, এটাকে পরিবর্তন করার উপায় কি আপনি একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসাবে? দেখেন, গণ অভ্যুত্থান হয়েছে, অনেকে বিপ্লব বলতে চান, আমি কিন্তু বলি না এটা বিপ্লব না। বিপ্লব তখনই হয় অনেক মানুষ মারা গেল, এরপর ওটা বিপ্লব না। বিপ্লব তখনই হবে যখন হয়তো কেউ মারা গেল না, শহীদ নাই, রক্তপাত হয়নি, নীরব বিপ্লব এরকমও হয়ে থাকে। বিপ্লব তখনই হয় যখন বিপ্লবীদের একটা সুনির্দিষ্ট নীতি, আদর্শ, লক্ষ্য থাকে এবং বিপ্লব ঘটার সঙ্গে সঙ্গে তারা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় তাদের যোগ্য ব্যক্তিবর্গকে বসিয়ে দিতে পারে এবং এটা পরিবর্তন চলে আসে। বাংলাদেশে এটা হয়নি। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে বিভিন্ন দল, মত, লক্ষ্য, উদ্দেশ্যের মানুষ একত্রিত হয়ে এক জায়গায় উদ্দেশ্য এক হয়েছে যে ফেসিবাদের পতন ঘটাতে হবে। কিন্তু ফেসিবাদের পতন ঘটানোর পর কোন জিনিসটাকে ক্ষমতায় বসাবো, কোন দর্শনকে ক্ষমতায় বসাবো, এটা কিন্তু সমস্ত আন্দোলনকারী একমত না, বিভিন্ন মতের মানুষ। যে জন্য এটা বিপ্লব নয়। ইরানের বিপ্লব এটা বিপ্লব, এটা অভ্যুত্থান পরবর্তী আমাদের যা প্রত্যাশা ছিল সেটা তো আমরা শুরু থেকেই বারবার ব্যাহত হয়েছি। আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা যাকে বসিয়েছি বা পেয়েছি, তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু আশা করেছিলাম। তিনি বাংলাদেশের সংস্কৃতিতে অশ্লীলতা বন্ধ করবেন, তিনি বাংলাদেশের সিনেমা, নাটক
এবং ওয়েব সিরিজ সহ সমস্ত কালচারাল প্রচারপত্রে তিনি নিয়ন্ত্রণ করবেন। অশ্লীলতাকে সম্পূর্ণ জিরো টলারেন্সে নিয়ে আসবেন এবং বাংলাদেশে যারা ফেসিবাদের সহায়ক ছিল, ফেসিবাদকে যারা উস্কানি দিত, ফেসিবাদকে যারা তেল দিত সহজ ভাষায়, জি তারা এখানে আর টিকতে পারবে না। তাদেরকে নির্যাতন করতে হবে বলছি না, কিন্তু তারা তারা এই জাতির কোনো মহৎ কাজে, জাতির কোনো নেতৃত্বের কাজে, সংস্কৃতির কোনো অগ্রগণ্য কাজে তারা থাকতে পারেন না। তারা সেই অধিকারটুকু হারিয়েছেন, যোগ্যতা হারিয়েছেন। সেইভাবে কিন্তু তাদের সঙ্গে বিহেভ করা হয়নি এবং প্রকৃত দেশাত্মক এবং শরীয়ত সম্মত যে সংস্কৃতি, এদেশের মানুষের প্রাণের সংস্কৃতি, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য, সেটাকে আরও মানে এটাকে উদ্দীপ্ত করার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে যে সহযোগিতা এবং উদ্যোগগুলো দরকার ছিল, সেগুলো কিন্তু গ্রহণ করা হয়নি। আপনি একটি দল গঠন করেছিলেন বা একটি জোট গঠন করেছিলেন ন্যাশনাল মুভমেন্ট নামে, এটির খবর কি? এটা 2016 সালের কথা, যখন দেশ নীরব, ফেসিবাদের অন্ধকার ছায়া তলে কেউ কিছু করতে পারছে না, সাহস পাচ্ছে না। আসলে রাজনীতি কোন দিকে যাওয়া উচিত এবং এই দেশ ফেসিবাদের খপ্পরে যদি দীর্ঘদিন থাকে তাহলে দেশের কী অবস্থা হবে, অথবা ফেসিবাদ যদি একসময় হঠাৎ করে পতন ঘটে যায়, তখন যে একটা শূন্যতা সৃষ্টি হবে, রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতার সময় দেশ কোন দিকে চলে যেতে পারে, বিদেশিরা দেশকে নিয়ে কী ভাবছে, আমাদের তারুণ্য কিসের অপেক্ষা আছে, তার এই শক্তিকে কোন দিকে কাজে লাগাতে হবে, সব কিছু চিন্তা ভাবনা করেই একটা রাজনৈতিক থিম আমি প্রকাশ করেছিলাম। এটা দল না, সংগঠন না, এবং এটা কোনো জোটও না। আমি কিন্তু দল আকার দিইনি এবং কোনো এটা কোনো বডি আমি তৈরি করিনি, এটার কোনো কাঠামো তৈরি করিনি, এটার মধ্যে আমি কোনো কমিটি ঘোষণা করিনি বা মাঠ পর্যায়ে কোনো কাজ করিনি। তবে নীরবে কিছু হোমওয়ার্ক আমি করেছি দীর্ঘদিন। ন্যাশনাল মুভমেন্ট নামে, জাতীয় আন্দোলন নামে, মূলত বাংলাদেশের রাজনীতিতে কি মানে কোন পথে কোন গতিতে আগানো দরকার, জনগণকে সম্পৃক্ত করে এবং তারুণ্যের শক্তিকে কীভাবে কোন পথে কাজে লাগানো দরকার, সেই থিম থেকে আমি কিছু চিন্তা ভাবনা প্রকাশ করেছিলাম। সেটি দল হয়ে ওঠেনি। এখন বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, সেখানে আমি খুবই অধীর অপেক্ষায় ছিলাম যে পুরনো দলগুলো তাদের চরিত্র ধরে রাখবে, কিছুটা হয়তো পরিবর্তন করবে, কিন্তু নতুন কোনো শক্তি গড়ে ওঠে কিনা, সেই শক্তিটাকে আমাকেই করতে হবে সেটা কিন্তু আমি চাই না। বরং দেশকে রক্ষা করার মতো, জনগণকে আপন করে নেওয়ার মতো, পুরনো দলগুলোকে মানে সাইডে ফেলে রাজপথ দখল করার মতো জনগণের পছন্দের কোনো দল দেশাত্মবোধ এবং স্বাধীনতা চেতনা নিয়ে গড়ে ওঠে কিনা, সেই অপেক্ষা ছিলাম। এবং সেই অপেক্ষা থেকে সত্যি কথা বলতে, যখন ছাত্ররা মানে আন্দোলনের নেতৃত্বে আসলো, তখন আমার মনে হলো ছাত্রদের নেতৃত্বে হয়তো বা আমি যেরকম ভেবেছি সেরকম কোনো একটা দল গড়ে উঠতে পারে। যদি গড়ে ওঠে, সেখানে আরও একটা দল আমার করতে হবে এরকম কোনো জরুরি না। কিন্তু সেই দলটা ঠিক যেভাবে আমি ভেবেছি, স্বপ্ন দেখেছি, সেভাবে গড়ে ওঠেনি। নতুন দল এনসিপি এসছে, এনসিপির ভুল ভ্রান্তি রাজনৈতিক কিছু হোঁচট খাওয়া এখন চলছে। এগুলো অতিক্রম করে তারা যদি পরিচ্ছন্নভাবে একটা জাতীয় রাজনীতির নেতৃত্ব দেওয়ার মতো হয়ে উঠতে পারে, অনেকটা তারা হয়তো বা এই গ্যাপটা ফিল আপ করতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে নতুন করে হয়তো ভাবতে হবে। সর্বশেষ জানবো যে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপনি জানবো। আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার মতো করে আমি চালাচ্ছি। যেহেতু এমন একটা দেশে বসবাস করি, যে দেশটাকে অনেক ভালোবাসি, দেশের সাধারণ মানুষ আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রীয় শক্তি যাদের কন্ট্রোলে, তারা সাহিত্য সংস্কৃতিতে যাদেরকে পৃষ্ঠপোষকতা দেন, যাদেরকে তত্ত্বাবধান করেন, তারা তো এই দেশের সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করছে অশ্লীলতা দিয়ে, বেহায়াপনা দিয়ে, বিদেশি সংস্কৃতির আমদানি করে। তারা এই রাষ্ট্রের ছায়া পান। আমরা যারা কাজ করি মূলত দেশকে ভালোবেসে, স্বাধীনতা পক্ষে, জাতীয় সংহতি এবং ঐক্যের পক্ষে, ধার্মিকতার পক্ষে, মানবতার পক্ষে, সত্য এবং সুন্দরের চেতনার পক্ষে আমরা লিখি, আমরা গাই, আমরা ভ্রমণ করি, আমরা মানুষের মাঠে মাঠে, উঠোনে গিয়ে মানুষকে এরকম সুন্দর চেতনায় উজ্জীবিত করি। আমাদের প্রতি রাষ্ট্রের কোনো সমীহ, কোনো সম্মানবোধ, কোনো মর্যাদাবোধ, কোনো আদরের দৃষ্টি, কোনো পৃষ্ঠপোষকতা কখনোই ছিল না, এখনও নেই। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার বাইরেই দেশকে ভালোবেসে আমরা আমাদের মতো কাজ করছি। এবং আমরা এই পট পরিবর্তনের পর
আশা করেছিলাম, এখনও আশা করি যে এই দেশের মাটি মানুষের বিশ্বাসের যে সংস্কৃতিকে যারা লালন করছেন দীর্ঘদিন ধরে এবং প্রচার প্রসার ঘটাচ্ছেন, তাদেরকে এই পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, পরিবর্তিত ক্ষমতাসীন শক্তি তারা মূল্যায়ন করবেন এবং তাদের কাজের গতি এবং বিস্তৃতি যেন আরও ব্যাপকভাবে মানে প্রচারিত হয়, প্রসারিত হয়, সেজন্যে সব ধরনের সহযোগিতা তারা করবেন। এবং সেটা যদি আমরা পেতাম তাহলে আমাদের এই চিন্তা চেতনা কাজ আরও দ্রুত, খুবই দ্রুত লয়ে সারা বাংলাদেশের মাঠে ময়দানে মানুষের কানে কানে প্রাণে প্রাণে পৌঁছে যেত, সেই প্রত্যাশা আর কি।